This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ঘড়িতে এখন সময় সকাল 8টা, আর সকাল 8টা মানেই সময় 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভের। আজ প্রথম যে খবরের দিকে আমরা নজর রাখবো, উপনির্বাচন নির্ঘণ্ট প্রকাশ পেতেই তৎপরতা দেখা দিয়েছে শাসক শিবিরে। ময়দানে নেমে পড়েছেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 10ই জুলাই মানিকতলা বিধানসভা উপনির্বাচন, আর সোমবারই কুণাল ঘোষ, অতীন ঘোষ, স্বপন সমাদ্দার এবং পরেশ পালকে নিয়ে কোর কমিটি গড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী সৌরভ ঘোর কাছে। সৌরভ, মানিকতলা উপনির্বাচন শাসক দলের কাছে এত গুরুত্বপূর্ণ যে ইতিমধ্যেই একটা কোর কমিটি করে দিতে হলো মুখ্যমন্ত্রীকে। একেবারে তুমি ঠিক বলেছো, শুধু গুরুত্বপূর্ণ না, এই উদ্যোগটা একটা নজিরবিহীনও বটে। তার কারণ উপনির্বাচন এর আগেও বহুবার ঘটেছে, কিন্তু কোনো উপনির্বাচনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীকে এতটা তৎপর হতে দেখা যায়নি। এবং একটি উপনির্বাচন বিধানসভার জন্য 4 গুরুত্বপূর্ণ নেতাকে নিয়ে একটি কোর কমিটি গঠন করা, এবং আজকে ওই বিধানসভার অন্তর্গত যে বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর কাউন্সিলরদের নিয়ে আজকে বসবেন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা খুবই নজিরবিহীন একটি ঘটনা। কেন মানিকতলাকে কেন্দ্র করে এরকম ঘটনা হচ্ছে? সূত্রের খবর যে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী শক্তি পাণ্ডে এবং তার কন্যা শ্রেয়া পাণ্ডে সম্ভবত দুজনেই এই পদের প্রার্থী, এই কেন্দ্রের প্রার্থী হতে চান বলে একটি খবর রয়েছে। এবং তাকে ঘিরে একটা কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের আভাসও রয়েছে গোটা উত্তর কলকাতা জুড়ে। লোকসভা কেন্দ্রে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেকে বারে বারে নামতে হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভোট করাবার জন্য। সব মিলিয়ে উপনির্বাচনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নজিরবিহীন তৎপরতা নিঃসন্দেহে খুবই তাৎপর্যপূর্ণ। অনেক ধন্যবাদ সৌরভ। আজই নবান্নে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠক। সূত্রের খবর, বিভিন্ন প্রকল্পের কাজ কি অবস্থায় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হবে বৈঠকে। বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্তারা থাকবেন এই বৈঠকে। মোদীর নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব রইল অমিত শাহের কাঁধেই। বিদেশমন্ত্রীর পদেই রইলেন এস জয়শঙ্কর। প্রতিরক্ষার দায়িত্বে পুনর্বহাল রাজনাথ সিং। এবারও অর্থমন্ত্রক সামলাবেন নির্মলা সীতারামন। রেল মন্ত্রকে অশ্বিনী বৈষ্ণব, সঙ্গে রয়ে গেল তথ্য ও সম্প্রচার মন্ত্রকও। কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং চৌহান। দেশের নতুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হলেন জে.পি. নাড্ডা। বিদ্যুৎ এবং নগরায়ণ মন্ত্রক পেলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। কিরেন রিজিজুকে করা হলো সংসদ বিষয়ক মন্ত্রী। পীযূষ গোয়েলের হাতে রইল বাণিজ্য এবং শিল্প। শিক্ষা মন্ত্রকের ভাই রইল ধর্মেন্দ্র প্রধানের হাতেই। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকে দায়িত্ব পেলেন অন্নপূর্ণা দেবী। ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডিয়া। সর্বানন্দ সোনোওয়াল হলেন জাহাজ মন্ত্রী। চিরাগ পাসওয়ানের দায়িত্ব খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের। টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মোদীর মন্ত্রিসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী হলেন টিডিপি সাংসদ রামমোহন নাইডু। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বাংলা থেকে 2 জন প্রতিমন্ত্রী। শিক্ষা এবং উত্তর পূর্ব বিষয়ক প্রতিমন্ত্রী হলেন সুকান্ত মজুমদার। জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্বেই বহাল থাকছেন শান্তনু ঠাকুর। প্রথমবার মন্ত্রিত্ব পেলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। 12 বছর ধরে বাংলার ঝুলিতে কোনো পূর্ণমন্ত্রী নেই। শেষ পূর্ণমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়। এবারও বাংলার জন্য বরাদ্দ সেই প্রতিমন্ত্রী। কেনই অসম্মান? প্রশ্ন তুলে আক্রমণ শানিয়েছে তৃণমূল এবং বামেরাও। বাংলা থেকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার। দুজনকেই প্রতিমন্ত্রী করা হয়েছে। তৃতীয় মোদী সরকারেও ক্যাবিনেট মন্ত্রীবিহীন বাংলার 12 জন সাংসদের মধ্যে কেউই পেলেন না পূর্ণ দায়িত্ব। 2012 সালের 26শে জুন অর্থমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন প্রণব মুখোপাধ্যায়। তারপর থেকে এই রাজ্য আর কোনো ক্যাবিনেট মন্ত্রী পায়নি। অর্থ, বিদেশ, প্রতিরক্ষার মতো কেন্দ্রীয় মন্ত্রিসভার বিগ 4 দপ্তর দক্ষতার মতো সামলেছেন প্রণব মুখোপাধ্যায়। এই বঙ্গ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রক 2 বার সামলেছেন। বাংলার যোগাযোগ ব্যবস্থায় 2 বারের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আজও চর্চায়।
তথ্য ও সম্প্রচার, জলসম্পদ এবং সংসদ বিষয়ক মন্ত্রকের দায়িত্ব ছিল বাংলার রাজনীতিক প্রিয়রঞ্জন দাসমুন্সির কাঁধে। আজ সেই জামানা কই? প্রশ্ন উঠছে, মোদী সরকারের আমলে এমন অবস্থা কেন? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দাবি, 2014-19 সালে বঙ্গ থেকে জেতা বিজেপি সাংসদদের প্রশাসনিক কোনো অভিজ্ঞতা ছিল না, ফলে প্রতিমন্ত্রী করা ছাড়া উপায় ছিল না। ক্যাবিনেট মন্ত্রী হওয়ার ক্ষেত্রে প্রশাসনিক অভিজ্ঞতা খুবই প্রয়োজনীয়। দফতর সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন, যা কারো ছিল না। বাংলা পূর্ণমন্ত্রী না পাওয়ায় আক্রমণ শানিয়েছে তৃণমূল ও বামেরা। বাংলা বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ বর্জন করেছে, সুতরাং তারা একটা হাফ প্যান্ট মন্ত্রী পেল কি দুটো হাফ প্যান্ট মন্ত্রী পেল তাতে কিছু যায় আসে না। বাংলার উন্নয়নে তাতে কিছু তারতম্য হবে না। বাংলার উন্নয়ন মমতা ব্যানার্জির হাত ধরেই হবে। বিজেপির কে মন্ত্রী হলেন না মন্ত্রী হলেন তাতে রাজ্যের মানুষের কিছু এসে যায় না। কোনো মন্ত্রী 2 জন 5 জন 7 জন যাই হোক না কেন করার মতন যোগ্যতা দেখাননি। আর পশ্চিমবাংলায় যে অবৈধ বেআইনি একের পর এক অপরাধ চলেছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন যতক্ষণ নরেন্দ্র মোদী থাকবে ততক্ষণ রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নেবে। আবার এবারে তো যে মজবুরের সরকার হয়েছে, মজবুতার সরকার তো হয়নি, ফলে বাংলা আরও বঞ্চনার শিকার হচ্ছে। তবে বাংলার পূর্ণমন্ত্রী বা অর্ধমন্ত্রীটার থেকে বড় কথা বাংলার পাওনা, বাংলার যাতে ডেভেলপ হয় সেই ব্যবস্থা দ্বিতীয়বারের জন্য যে এনডিএ সরকার এসে সেটা করুক। তো বিরোধীরা বলবে নতুন কিছু নয়, বারবারই বলে বাংলাতে সিট কমে গেছে। আমাদের স্বাভাবিক কেন্দ্রীয় নেতৃত্ব তো পুরস্কার তো আর দেবে না, যতটুকু পাওয়ার ততটুকুই দেবে। মন্ত্রী হিসেবে শান্তনু ঠাকুরের দ্বিতীয় পর্যায় হলেও তাঁকে কেন পূর্ণমন্ত্রী করা হলো না? বিজেপি নেতৃত্বের যুক্তি, সুকান্ত মজুমদার দলের রাজ্য সভাপতি, তিনি প্রতিমন্ত্রী হলে শান্তনুকে তো ক্যাবিনেট মন্ত্রী করা যায় না, তাই এনডিএ শাসনকালে বাংলার ঝুলিতে কেবলই প্রতিমন্ত্রী। ক্যামেরায় কুণাল গাঙ্গুলির সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, টিভি 9 বাংলা, কলকাতা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।